ভালো করে শুনুন, হয় মজা লাগবে, আমাদের পরিস্থিতির কথা ভেবে মজা লাগবে, আর না হলে পাগল পাগল লাগবে। একজন সরকারি আধিকারিক একটা সরকারি নীলবাতি লাগানো গাড়ি নিয়ে এসে একটা লোককে তুলে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে খুন করে ফেলেছে। তারপরে সরকারি ক্ষমতা প্রয়োগ করে সে সেখান থেকে পালিয়েও গেছে, সরকারি লুপহোল দেখিয়ে দেখিয়ে অনেকদিন ধরে সে বেঁচে গেছে। তারপরে সরকারি ক্ষমতা তার কাছে যা ছিল সেই সমস্ত কিছু প্রয়োগ করে ভুয়ো নথিপত্র তৈরি করে আদালত থেকে আগাম জামিনও পেয়ে গেছে। এবার এই কদিন আগে যখন ফাইনালি এই লোকটাকে ধরা বা ধরা খেলার শুরুটা হয়েছে, তখন দেখা যাচ্ছে এতটা সময় অলরেডি চলে গেছে, এতটা সময় নষ্ট করা হয়ে গেছে যে এই লোকটা সম্ভবত পালিয়ে গেছে। পুলিশ তাকে কোথাও খুঁজে পাচ্ছে না এবং সম্ভবত অভিযোগ করা হচ্ছে যে এই লোকটা অন্য কোনো রাজ্যে পালিয়ে গেছে। এবং এইখানে কমেডির পাঞ্চলাইন বা স্টোরির কিকটা হচ্ছে এই যে সরকারি বলে সরকারি আধিকারিকের এত দাপাদাপি, যে সরকারি ক্ষমতার বলে বলিয়ান হয়ে সে এতদিন এত দাপট দেখিয়েছে, সেই সরকারি পদ, সেই সরকারি আধিকারিকের পদটাও এই ব্যক্তি পেয়েছিল জোট চুরি করে, এমন কথাই সামনে উঠে এসেছে। এবং এতদিনে কারোর টনক নড়েনি এই নিয়ে, এখন ফাইনালি টনক নড়ছে, তার কারণ এই লোকটি মার্ডার বা একটা খুন করেছে বলে অভিযোগ উঠে এসেছে। আমি বিডিও প্রশান্ত বর্মনের কথা বলছি। প্রশান্ত বর্মনকে নিয়ে এর আগেও আমি একটা এপিসোড করেছিলাম, কিন্তু আজ চলুন আমরা আরেকবার একটু আমাদের স্মৃতিটা ঝালিয়ে নিই। এই যে কাকু প্রশান্ত বর্মন, তিনি একেবারে ঝানু জিনিস। 2022-এ একটি খবর সামনে আসে যখন তিনি কালচিনিতে বিডিও হিসেবে পোস্টেড। সেই সময় প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ আসে যে রেঞ্জার এবং পুলিশকে ডেকে এনে তারপর সরকারি চিকিৎসক এবং তার সঙ্গীদের ওপরে নিগ্রহ করেছেন প্রশান্ত বর্মন, বিডিও প্রশান্ত বর্মন। এবার এই অভিযোগ যখন সামনে আসে, প্রশান্ত বর্মন কি বলেন? তিনি বলেন এসব সম্পূর্ণ মিথ্যে কথা। তিনি বলেন যে আসলে দমনপুরে গতকাল রাতে আমি ওই চিকিৎসক এবং তার সঙ্গীদের মত্ত অবস্থায় দেখেছি, তখনই আমি রেঞ্জার এবং পুলিশকে ডেকে ওই চিকিৎসক এবং সঙ্গীদের তাদের হাতে তুলে দিয়েছি। এখন সেই কারণেই গোটা বিষয়টা লুকানোর জন্য ওই ডাক্তার আর তার সঙ্গীরা বলছে যে বিডিও প্রশান্ত বর্মন তাদের মারধর করেছে। আসলে ওদের পুলিশের হাতে তুলে দিয়েছি বলেই ওরা এখন এইসব মিথ্যে কথা বলছে। আর এতে রীতিমতো সমর্থন যোগাচ্ছে আইএমএ আলিপুরদুয়ার শাখা। আর এইখান থেকেই এই দাবাং বিডিও প্রশান্ত বর্মনের একটা অদ্ভুত প্রবণতা দেখতে পাওয়া যায়। যখনই তিনি যেখানে কাজ করতে যাচ্ছেন সেখানেই ঝামেলা, আর যেখানেই ঝামেলা সেখানেই দেখা যাচ্ছে দোষটা অন্য কারুর। তিনি তার কাজ করতে চাইছেন কিন্তু কেউ তাকে কাজ করতে দিচ্ছেন না, সব জায়গায় সবাই তাকে বাধা দিচ্ছেন, সবাই তার সঙ্গে অন্যায় করছেন। মানে একেবারে সেই বাংলা সিনেমার রঞ্জিত মল্লিকের মতো তার একদম শির দ্বারা সোজা সেই রকম একজন সৎ সরকারি অফিসার, তিনি সব জায়গায় সৎভাবে কাজ করতে চাইছেন কিন্তু কেউ তাকে কাজ করতে দিচ্ছেন না। যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই ঝামেলা, কিন্তু সেখানেই দোষটা অন্য কারণ। কেন এই কথা বলছি? চলে আসুন 2023-এ পিএসসি দুর্নীতি নিয়ে তখন সবাই খুব সরব হয়েছেন এবং আন্দোলন চলছে। আপনারা জানেন পিএসসি পরীক্ষার মাধ্যমে আমাদের রাজ্যে বিভিন্ন সরকারি আমলাদের নিয়োগ করা হয়, বিডিও এসডিও সহ নানা রকম প্রশাসক পদে নিয়োগ করা হয়ে থাকে। এবার এই পিএসসি পরীক্ষাতেও প্রচুর দুর্নীতি হয়েছে। মূল অভিযোগ উঠে আসে যে ওএমআর শিট বিকৃত করে টাকা পয়সার খেলা চালানো হয়েছে এবং সেইভাবে প্রচুর লোকজনকে চাকরি দেওয়া হয়েছে, একই রকম অভিযোগ। এবার পিএসসি দুর্নীতির বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে থেকে একজন আন্দোলনকারী যার নাম ইন্দ্রজিৎ ঘোষ, তিনি সংবাদ মাধ্যমকে সেই সময় জানান যে ডাব্লিউবিসিএস পরীক্ষা 2017 ডাব্লিউবিসিএস-এ যে ছেলেটা প্রথম হয়েছে তার নাম প্রশান্ত বর্মন, সে কালচিনিতে বিডিও হিসেবে কাজ করছে। এই প্রশান্ত বর্মন পরীক্ষা কেমন দিয়েছিল? আরটিআই করে আমরা জানতে পেরেছি যে প্রশান্ত বর্মন প্রিলিমিনারি পরীক্ষায় 13 পেয়েছিল। 13, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় বসার কোনো যোগ্যতাই যে ছেলেটার ছিল না, সে শুধুমাত্র ফাইনাল পরীক্ষায় গেছে তাই নয়, তারই সঙ্গে ডাব্লিউবিসিএস এর র্যাঙ্ক 1 ফার্স্ট হয়েছে সেই ছেলেটা। কি করে হলো? প্রিলিমিনারিতে 13 পেয়ে একটা ছেলে কি করে ফাইনাল পরীক্ষায় গেল এবং তারপর সে ডাব্লিউবিসিএস এ একেবারে প্রথম র্যাঙ্কে কি করে এলো, সে ভিডিও কি করে হয়ে গেল? এই প্রশ্ন উঠতে শুরু করলো, কিন্তু উত্তর দেওয়ার তো কেউ নেই আমাদের রাজ্যে। আর দেখা গেল সেই সময় এই নিয়ে প্রশ্ন যত উঠছে তত বর্তমানে পলাতক বিডিও প্রশান্ত বর্মন তখন আরো বেশি করে দাবাং হয়ে উঠছেন। তিনি তার দাপট দেখিয়ে যাচ্ছেন এবং তার মুখে একটাই বাণী, আমি সৎ, তাই আমার বিরুদ্ধে এইসব মিথ্যে কথা বলা হচ্ছে। আমি সৎভাবে আমার কাজটা করতে চাইছি, সেই কারণে আমাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে, আমার বিরুদ্ধে এইভাবে মিথ্যা কুৎসা করা হচ্ছে। আর কি বলুন তো, এই লাইনটা আমরা বেশ ভালো খাইও বটে, একেবারে বাংলা সিনেমার আদর্শ হিরোর আদলে গড়া। এইবার আসি প্রশান্ত বর্মনের লেটেস্ট ঘটনায়, যে ঘটনাটার পর থেকে প্রশান্ত বর্মন ফেরার
দাবাং ভিডিও তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, বীর পুরুষ তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। কোন ঘটনার পর থেকে? এই ঘটনার বিষয়টা সামনে আসে নভেম্বর মাসের একেবারে শুরুতে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ডিসেম্বরের শেষে, মানে আপনি বুঝতে পারছেন গোটা বিষয়টায় অলরেডি 2 মাস পেরিয়ে গেছে এবং ঘটনাটা ঘটেছে তারও আগে, সামনে এসেছে নভেম্বরের শুরুতে। ঘটনার সূত্রপাত 28শে অক্টোবর থেকে। 28শে অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন স্বপন কামিলা। স্বপন কামিলা তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী, তার বাড়ি পশ্চিম মেদিনীপুরে, কিন্তু তিনি থাকতেন দত্তাবাদে। এবার 28শে অক্টোবর তিনি নিখোঁজ হন। তিনি নিখোঁজ হওয়ার পরের দিন তার পরিবারের লোকজন দক্ষিণ বিধাননগর থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করতে চান। সেই সময় পুলিশের তরফ থেকে জানানো হয় তার পরিবারকে যে দেখুন, যাত্রাগাছিতে খালের ধারে ঝোপের মধ্যে আমরা একটা মৃতদেহ পেয়েছি, আপনারা ছবি দেখে দেখুন যে আপনাদের পরিবারেরই সেই ছেলে কিনা। এবার পরিবারের লোকজন সেই মৃতদেহকে দেখে শনাক্ত করে যে হ্যাঁ, এই হচ্ছেন স্বপন কামিলা। এবার মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে 28শে অক্টোবর দত্তাবাদে সোনার দোকান থেকে স্বপন কামিলা এবং গোবিন্দ বাগকে অপহরণকারীরা তুলে নিয়ে যায়। সেই রাতে গোবিন্দকে ছেড়ে দেওয়া হলেও স্বপন কামিলাকে ছাড়েনি অপহরণকারীরা, তাকে তুলে নিয়ে তারা চলে যায়। এবং এরপর মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগপত্রে দাবি করা হয় এই অপহরণ এবং খুনের নেপথ্যে রয়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। কালচিনিতে তিনি আগে পোস্টেড ছিলেন, সাম্প্রতিকতম যেটা পোস্টিং ছিল প্রশান্ত বর্মনের সেটা রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এই অপহরণ এবং খুন করিয়েছেন বলে অভিযোগ করা হয় এই স্বপন কামিলার পরিবারের তরফ থেকে। স্বপন কামিলার পরিবারের তরফ থেকে দাবি করা হয় 28শে অক্টোবর স্বপনের দোকানের সামনে দুটো গাড়ি আসে, একটা সাদা একটা কালো। একটা গাড়ির মাথায় নীলবাতিও লাগানো ছিল, অর্থাৎ নীলবাতি লাগানো সরকারি গাড়ি। ওই গাড়িটা থেকে একজন ব্যক্তি নামেন এবং নেমে বলেন যে আমার নাম প্রশান্ত বর্মন, আমি বিডিও। প্রশান্ত বর্মন নিজেকে বিডিও হিসেবে পরিচয় দেন। তার সঙ্গে আরো 4-5 জন লোক ছিল। তারই সঙ্গে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে বিডিও প্রশান্ত বর্মন এর কয়েকদিন আগেও ওই সোনার দোকানে এসেছিলেন, খোঁজ খবর করতে এসেছিলেন, কারণ প্রশান্ত বর্মনের বাড়িতে নাকি কিছু সোনার গয়না চুরি গিয়েছিল এবং তার বক্তব্য ছিল যে ওই চুরি যাওয়া সোনার গয়নাগুলো এই স্বপনের দোকানে নিয়ে এসে বিক্রি করা হয়েছে, তাই তিনি খোঁজ খবর করতে এসেছেন। এবং এরপরে গাড়ি নিয়ে এসে একজন ব্যক্তি প্রশান্ত বর্মন বলে নিজেকে পরিচয় দেয়, বিডিও বলে, নীলবাতি লাগানো গাড়ি থেকে নামে এবং স্বপন কামিলাকে তুলে নিয়ে চলে যায়। তারপর স্বপন কামিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনা জানাজানির পরে বলা হয় তদন্ত শুরু হবে। কিসের তদন্ত? খুনের তদন্ত। দাঁড়ান মশাই, সবে তো ঘুমটা ভাঙলো, এরপর উঠে বসতে হবে, চা খেতে হবে, তারপর না তদন্ত শুরু হবে। এর মাঝখানে প্রশান্ত বর্মন তিনি বহাল তবিয়তে নিজের কাজকর্ম নিশ্চয়ই চালাচ্ছেন, কিন্তু এর মাঝখানে একটা চিঠি আসে। একটা চিঠি কোথা থেকে আসে? চিঠি আসে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছ থেকে বিডিও প্রশান্ত বর্মনের জন্য চিঠি। কেন না, এসআইআর এর কাজ হচ্ছে এখন, এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা যেটা তার কাজকর্ম হচ্ছে, ভোটার তালিকার সংশোধন হচ্ছে, এই এত বড় একটা কাজ, সেখানে বিডিও প্রশান্ত বর্মন তিনি কেন গড়হাজির, তিনি কেন উপস্থিত নেই, নিজের অফিসে তিনি কেন আসছেন না দিনের পর দিন, যখন এসআইআর এর মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ চলছে সেই সময় বিডিও নিজের দপ্তর থেকে কেন অ্যাবসেন্ট? ভাবুন একবার, ভাগ্যি সেই সময় এসআইআর এর কাজটা চলছিল, তাই একজন বিডিও, দাবাং বিডিও, তিনি দিনের পর দিন এই খুনের অভিযোগ ওঠার পর থেকে অফিসে আসছেন না, দিনের পর দিন তিনি অনুপস্থিত। এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং এই বিষয়টা নিয়ে একটা চিঠি এসেছে, কোথাও একটা প্রমাণ এসেছে যে হ্যাঁ সত্যিই এই দাবাং বিডিও এই কদিন অফিসে আসছেন না। এবার এই নিয়ে যখন চারিদিকে কথোপকথন চলছে তখন প্রশান্ত বর্মন কি বলছেন বলুন তো? প্রশান্ত বর্মন তো তখন বলবেনই, কারণ তিনি তখনও তো জেলে টেলে যাননি, গ্রেপ্তার তো হওয়ার কোনো প্রশ্নই উঠছে না, বহাল তবিয়তে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এবং এই মুহূর্তে যখন এই সমস্ত কথাবার্তা তার বিরুদ্ধে উঠছে, খুনের অভিযোগ, এসআইআর এর কাজ করতে যাচ্ছেন না, অনুপস্থিত রয়েছেন কেন, প্রশান্ত বর্মনের উত্তর কি? গেস করুন প্রশান্ত বর্মনের উত্তর কি? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। প্রশান্ত বর্মন তখন বলছেন যে আমি রাজগঞ্জে আসার পর অনেক দুর্নীতি বন্ধ করে দিয়েছি, ঠিকাদারদের দুর্নীতি বন্ধ করে দিয়েছি, সংবাদ মাধ্যম আমাকে দাবাং ভিডিও বলে। আমি দেখছি যারা চুরি করেছে তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে, যারা সোনা গলিয়েছে তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে আমাকে নিয়ে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এবং তারই সঙ্গে প্রশান্ত বর্মন বলেন আমি রাজবংশী বলেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে। এইবার প্রশান্ত বর্মন যখন বুঝতে পেরেছেন তাকে জেলে যেতে হবে, তিনি তাড়াতাড়ি আদালতের কাছে চলে গেছেন আগাম জামিন চাইতে। বারাসাত আদালতের কাছে চলে গেছেন, আবেদন করেছেন আগাম জামিনের জন্য প্রশান্ত বর্মন, এবং তার সেই জামিন মঞ্জুরও করে দেয় বারাসাত আদালত।
আপনি একবার ভাবুন, যে প্রশান্ত বর্মন একজন বিডিও সরকারি আধিকারিক, তার বিরুদ্ধে অভিযোগ সরকারি নীলবাতি লাগানো গাড়ি করে গিয়ে একজনকে অপহরণ করে পিটিয়ে সে খুন করে ফেলে রেখে গেছে, এবং এই প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ কিছু লোকজন ড্রাইভার তাদেরকে অলরেডি পুলিশ ততক্ষণে এই মামলার সঙ্গে জড়িত হিসেবে গ্রেপ্তার করেছে, ধরে টরে ফেলেছে। সেই প্রশান্ত বর্মন আগাম জামিন পেয়ে গেছেন নিম্ন আদালত থেকে। আর এই আগাম জামিনটা পাওয়ার পর প্রশান্ত বর্মন তো রীতিমতো আরো উড়ে বেড়াচ্ছেন। তখন তিনি একেবারে পঞ্ছি বানু উঠতি ফিরু মস্ত গগন মে, আজ মে আজাদ হু মার্ডার কে চার্জ সে, এইসব বলে নেচে বেড়াচ্ছেন। এবং প্রশান্ত বর্মন তখন রীতিমতো সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি দিচ্ছেন যে দেখেছেন তো, আগাম জামিন কিন্তু আমি পেয়ে গেলাম, মিডিয়া যেন বেশি বিচার করতে না বসে যায়। মানে ব্যাপারটা এরকম, আমি কিন্তু জামিন পেয়ে গেছি, আপনারা বেকার চেঁচাচ্ছেন। যাই হোক, এই সমস্ত কিছু হওয়ার পরে ফাইনালি সম্প্রতি ডিসেম্বরের শেষ সপ্তাহে গিয়ে ফাইনালি এই মামলাটা ওঠে কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তৎক্ষণাৎ প্রশান্ত বর্মনের এই আগাম জামিনকে একেবারে খারিজ করে দেন, নাকচ করে দেন। এবং বিচারপতি রীতিমতো বিস্মিত যে নিম্ন আদালত কি করে প্রশান্ত বর্মনকে এই জামিনটা দিল। পুলিশের তরফ থেকে এখানে অভিযোগ করা হয় যে ভুয়ো নথি আদালতে জমা দিয়ে প্রশান্ত বর্মন এই আগাম জামিনটা পেয়েছিল। ভাবুন একবার, একজন সরকারি আধিকারিক আদালতে ভুয়ো নথি জমা দিয়ে আগাম জামিন পেয়েছে একটা খুনের অভিযোগ, খুনের মামলায়। তার মানে এই সরকারি বিডিও আরো কোথায় কোথায় কত কত কাগজ, কত কত নথিপত্র নকল করেছে, সেই প্রশ্নে না হয় এই মুহূর্তে গেলামই না। কলকাতা হাইকোর্টে যখন বিষয়টা ওঠে তখন সরকারি আইনজীবী যিনি, তিনিও কিন্তু আদালতের প্রশ্নের সম্মুখীন হন যেটা কি করে হলো, এবং তারই সঙ্গে কলকাতা হাইকোর্ট রীতিমতো বিস্মিত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন যে নিম্ন আদালতের বিচারপতির সামনে কেস ডায়েরি থাকার পরেও তার উপরে ভরসা না করে আইনজীবীর কথার উপরে ভরসা করে তিনি শুধুমাত্র জামিনটা দিয়ে দিলেন, কি করে তিনি এই আগাম জামিনটা দিলেন? দেখুন, এই নিম্ন আদালত থেকে শেষ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গে একটা পচা গলা গন্ধ বারবার বেরিয়ে আসছিল। দেখা যাচ্ছিল এই নিম্ন আদালতগুলো থেকে যাদের জামিন পাওয়ার কথা তাদের পুলিশ কাস্টাডিতে যেতে হচ্ছে, আর যাদের জামিন পাওয়ার কথা নয়, যেমন এই বিডিও প্রশান্ত বর্মন, এদের একেবারে মুহূর্তের মধ্যে জামিন হয়ে যাচ্ছে। যাই হোক, কলকাতা হাইকোর্টের তরফ থেকে এরপর নির্দেশ দেওয়া হয় যে প্রশান্ত বর্মনের আগাম জামিন তো খারিজ করা হচ্ছেই, আগামী 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে এসে আত্মসমর্পণ করতে হবে। কোনো জামিন টামিন তার নেই, তাকে আত্মসমর্পণ করতে হবে। এই যে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এই সময়টাও বয়ে চলে গেছে, একেবারে ড্রেন দিয়ে বয়ে চলে গেছে, প্রশান্ত বর্মনের কোথাও দেখা নেই। এবং এখন সরকারি আইনজীবী জানাচ্ছেন আদালতে যে মনে করা হচ্ছে প্রশান্ত বর্মন ফেরার, প্রশান্ত বর্মন পালিয়ে গেছেন। মানে দাবাং বিডিও প্রশান্ত বর্মন এখন লাপাতা বিডিও প্রশান্ত বর্মন হয়ে গেছেন। এই মুহূর্তে আরো জানা যাচ্ছে প্রশান্ত বর্মন কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। প্রশান্ত বর্মন বীরপুরুষ দাবাং বিডিও, তিনি যেখানেই গিয়ে লুকান না কেন তিনি সুপ্রিম কোর্টের কাছে তো যাবেনই। এবার সুপ্রিম কোর্ট যদি তাকে জামিন দেয় তাহলে সেই গর্ত থেকে নিশ্চয়ই তিনি বেরিয়ে আসবেন, না হলে দাবাং পোলা ব্যাং যে গর্তে রয়েছেন তার থেকে আরো গভীর গর্তে গিয়ে সিধবেন, এবং পুলিশ তাকে কোথাও থেকে আদৌ খুঁজে পাবে কিনা জানা নেই। এই যে প্রশান্ত বর্মন নামটা, এটা না একটা মানুষের নাম নয়, পশ্চিমবঙ্গে এটা একটা রোগের নাম, যেটা আমরা দেখতে পাই আইপিএস অফিসার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত, যারা মানুষকে পিটিয়ে দিচ্ছে, হেনস্থা করছে বা খুন করে দিচ্ছে, কিন্তু তারপরেও কিচ্ছু এসে যাচ্ছে না। প্রশাসন উদাসীন, মানে তাদের সরকারি ক্ষমতা বলুন বা অন্যান্য যাই ক্ষমতা আছে বলুন, সেই সমস্ত কিছুর সামনে প্রশাসন একেবারে চুপ করে হাত পা গুটিয়ে বসে আছে, তাদেরও কিছু করার নেই। এই পর্বে এই গোটা ঘটনাটায় যদি নতুন কিছু দেখার মতো থাকেও, তাহলে সেটা অবশ্যই নতুন বছরে কটা দিন কাটুক, তারপর না হয় দেখা যাবে। এখন তো কেক টেক খেয়ে রঙিন জল টল পান করে প্রশাসনও একটু ব্যস্ত আছে, ক্রিসমাস, ইয়ার এন্ডিং, নিউ ইয়ার এসব চলবে তো, তাই না? তারপর দেখা যাবে কি হলো, কাউকে খুঁজে পাওয়া গেল কি গেল না, কি হলো পরে দেখা যাবে। এই কটা দিন বরং আপনাকে আমি বলবো একটু সাবধানে চলাফেরা করুন, দেখবেন কোনো প্রশান্ত বর্মনের সঙ্গে আপনার যেন আবার দেখা না হয়ে যায়। আপনাকেই সাবধানতা অবলম্বন করতে হবে, ওটা তো আর প্রশাসনের দায়িত্ব নয়। আর একদম বছরের শেষে এসে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তার একটা শ্রেষ্ঠ উদাহরণ যে আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, তার জন্য আমি যার পর নাই আপ্লুত। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।